গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যে একটি অধ্যায় তোমাদের বাকি রয়েছে, অর্থাৎ শব্দ, পদ ও বাক্য, এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যাব শব্দ, তারপরে বাক্য, তারপরে পদ। তো শব্দ কিভাবে তৈরি হচ্ছে বা শব্দ কাকে বলে, আগে আমাদের প্রথমে সেটাই জেনে নিতে হবে। দেখো, আমরা যখন কথা বলছি তখন কিন্তু অজস্র ধ্বনি উচ্চারণ করছি, অজস্র ধ্বনি, এবং এই ধ্বনিগুলি এক এক রকম নয়, বিভিন্ন রকম, একই রকম নয়, বিভিন্ন রকম ধ্বনি, বিভিন্ন ধ্বনি, অর্থাৎ অজস্র ধ্বনি আমরা উচ্চারণ করছি। এই যে ধ্বনিগুলি উচ্চারণ করছি, এই পরপর ধ্বনিগুলি জুড়েই তৈরি হচ্ছে শব্দ। অর্থাৎ মুখে উচ্চারিত, পরপর উচ্চারিত যে ধ্বনিগুলি আমরা বের করছি মুখ দিয়ে, সেগুলোই হয়ে যাচ্ছে শব্দ। অর্থাৎ পরপর উচ্চারিত ধ্বনি জুড়েই তৈরি হচ্ছে শব্দ। তাহলে কি দাঁড়ালো আমাদের সংজ্ঞাটি? না, অনেকগুলি ধ্বনি পরপর বসে তৈরি হয় শব্দ। এই যে পরপর যে ধ্বনিগুলো উচ্চারণ করছি, এই যে ধ্বনিগুলো একটা 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 করে ধ্বনিগুলো পরপর পরপর বসে তৈরি হচ্ছে শব্দ। অর্থাৎ পরপর কতগুলো ধ্বনি একসঙ্গে যখন উচ্চারণ আমরা করছি, তখন সেটা হয়ে যাচ্ছে শব্দ। দেখো, যদি আমরা দেখি যে 4টি ধ্বনি বা 5টি ধ্বনি বা 6টি ধ্বনি, বিভিন্ন ধ্বনি নিয়ে শব্দ তৈরি হচ্ছে, সেটা 4টে হতে পারে, 5টাও হতে পারে, 6টাও হতে পারে। যদি আমরা চলে যাই যে ফুল, ফুলের মধ্যে প্রথমে আমরা দেখব যে কটা ধ্বনি আছে। ফ, অ, ল, হস্যু, 4টি ধ্বনি। এরকমভাবে 5টি ধ্বনি দিয়েও শব্দ হতে পারে, 6টি ধ্বনি দিয়েও হতে পারে, 7টি ধ্বনি দিয়েও হতে পারে। অর্থাৎ বিভিন্ন রকম ধ্বনি দিয়ে শব্দ তৈরি হতে পারে। আবার যদি বলা হয় যে সাগর, তাহলে কি আসবে না, স আ, সা হয়ে গেল, গ অ র অ, তাহলে এখানে চলে এলো 6টি ধ্বনি। তাহলে এই 6টি ধ্বনি নিয়ে শব্দ তৈরি হলো। তাহলে এবার আশা করি বোঝা গেল যে পরপর ধ্বনি জুড়ে তৈরি হয় শব্দ। অর্থাৎ কি না, পরপর উচ্চারিত ধ্বনি জুড়ে জুড়ে শব্দ তৈরি হচ্ছে, জুড়ে জুড়ে, অর্থাৎ একটার সঙ্গে একটা ধ্বনি আর একটার সঙ্গে একটা ধ্বনি যে জোড়া করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে জুড়ে ধ্বনি তৈরি হচ্ছে। পরপর উচ্চারিত ধ্বনি জুড়ে জুড়ে শব্দ তৈরি হয়। তাহলে ধ্বনি জুড়ে শব্দ তৈরি হচ্ছে, শব্দ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার শব্দটা কখন তাকে আমরা শব্দ বলবো? দেখো, পরপর ধ্বনি জুড়ে দিলেই যে শব্দ হচ্ছে সেই কথাটা ঠিকই, কিন্তু ধ্বনিগুলো যোগ করার পর, ধ্বনিগুলো জুড়ে যাওয়ার পরে সেটাকে দেখতে হবে যে সেটা অর্থফুল হচ্ছে কিনা, অর্থপূর্ণ হচ্ছে কিনা। অর্থপূর্ণ যদি না হয় তখন কিন্তু সেটাকে শব্দ বলা যাবে না, বা একটা অবাস্তব কিছু হচ্ছে কিনা। যদি অর্থপূর্ণ না হয়, অর্থহীন হয় বা অবাস্তব কিছু হয়, তখন কিন্তু সেটাকে আমরা শব্দ বলবো না। যেমন বলি আমি একটা তোমাদের উদাহরণ, যে যদি বলি আমি ক্ষিপা, তাহলে এখানে পরপর ধ্বনিগুলো কি উচ্চারণ করবো না, খ যুক্ত হর্ষই যুক্ত প যুক্ত আ, ক্ষিপা। দেখো, ক্ষিপা, এই যে শব্দটা বেরিয়ে এলো পরপর ধ্বনিগুলো যোগ করে, তো এখানে কিন্তু কোনো অর্থপূর্ণ হলো না, অর্থহীন হয়ে গেল, এবং একটা অবাস্তব শব্দ, যেটা টোটালি মিনিংলেস। তাহলে মিনিংফুল হতে হবে। মিনিংফুল হতে গেলে কি করব না, ওই যে ধ্বনিগুলোকে আমরা করলাম যোগ, একসঙ্গে যোগ করে, যেটার কোনো শব্দ তৈরি হলো না, অর্থহীন হলো, এইবার সেটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়ে তৈরি করব। সেটাকেই আমরা করতে পারি না। ক্ষিপা একটা টোটালি অবাস্তব একটা শব্দ হয়ে গেল। এবার যদি পরপর আমরা এটাকে সাজাই, যেমন প যুক্ত আ, খ যুক্ত হর্ষই, তাহলে এটা কি হয়ে গেল না, পাখি। দেখো, পাখি একটা শব্দ, আমরা জানি
তাহলে এই যে পরপর যে ধ্বনিগুলো যোগ করলাম দ্বিতীয় সময়ে, তো এই যে পরপর ধ্বনিগুলো যোগ করে যে একটা অর্থ বেরিয়ে এলো, একটা শব্দ বেরিয়ে এলো, এই শব্দটা হচ্ছে অর্থপূর্ণ, বাস্তব। পাখি শব্দটির অর্থ আমরা জানি, অর্থাৎ পাখি শব্দটির অর্থ আলাদা করে কিছু বলা নেই, দুটি ডানা বিশিষ্ট একটি প্রাণী আমরা জানি। তাহলে এইটাকে আমরা বলবো যে শব্দ। আর আগেরটা যেটা যোগ করলাম ধ্বনিগুলো, এই ধ্বনিগুলো যোগ করার পরে এটা অর্থহীন হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো এখান থেকে না, পরপর ধ্বনিগুলো যোগ করে দিলেই কিন্তু সেটা যে শব্দ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। যোগ করার পরে দেখতে হবে সেটা অবাস্তব হচ্ছে, অর্থহীন হচ্ছে, না অর্থপূর্ণ হচ্ছে, না বাস্তব হচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো পরপর, তাহলে আমাদের এখান থেকে শব্দের যে সংজ্ঞাটা পরপর কি দাঁড়ালো, শব্দের সংজ্ঞাটা এটাই দাঁড়ালো যে মনের ভাবকে প্রকাশ করতে আমরা যে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি তাকেই বলে শব্দ। মনের ভাবকে উচ্চারণ করতে পরপর যে ধ্বনিগুলো আমরা ব্যবহার করি বা ধ্বনি সমষ্টিগুলোকে যে ব্যবহার করি সেগুলোকেই বলা হচ্ছে কি না শব্দ। হয়ে গেল। এইবার আমরা জানি যে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে সেরকমভাবে পরপর বর্ণগুলোকে সাজানো হলেও সেটাকেও আমরা বলবো শব্দ। অর্থাৎ কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি সেটা অর্থবোধক হয়, এটা মনে রাখতে হবে যে যদি সেটা অর্থবোধক হয় তবেই সেটাকে আমরা বলবো শব্দ। হয়ে গেল। তাহলে পরপর ধ্বনি জুড়েও হয়ে গেল, পরপর বর্ণ জুড়েও হয়ে গেল। সব ক্ষেত্রেই দেখতে হবে যে অর্থপূর্ণ হচ্ছে কি হচ্ছে না। এই হয়ে গেল আমাদের শব্দের সংখ্যা। এইবার আমরা পদ নিয়ে আলোচনা করবো, কারণ শব্দের পরই আছে পদ। দেখো পাশাপাশি বসে, অর্থাৎ ধ্বনি শব্দের ক্ষেত্রে কি হলো না, পরপর ধ্বনি জুড়ে শব্দ তৈরি হলো। এইবার শব্দ তৈরি হয়ে যাওয়ার পরে পদ কিভাবে হচ্ছে না, তার আগে একটু বাক্য অবশ্যই আলোচনা করতে হবে। না পরপর শব্দ জুড়ে বাক্য তৈরি হচ্ছে, পরপর শব্দ জুড়ে বাক্য তৈরি হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে পরপর শব্দ জুড়ে দেওয়ার পরে সেটাও মিনিংফুল হলো কি হলো না, অর্থাৎ অর্থপূর্ণ হলো না অর্থহীন হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে, যদি অর্থপূর্ণ হয়ে গেল তাহলে সেটাকে আমরা অবশ্যই বাক্য বলে জানবো। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে বর্ষা ময়ূর পেখম, বর্ষা ময়ূর পেখম মেল নাচ। দেখো এই যে এখানে আমি একটা বাক্য লিখলাম, এই বাক্যটি দ্বারা কি মনে হচ্ছে যে জাস্ট বাক্য বলবো না, এখানে জাস্ট আমি লিখলাম কতগুলো শব্দ, 1 2 3 4 5টা শব্দ লিখেছি। এই 5টা যে শব্দ লিখলাম, এই 5টা শব্দের দ্বারা কিন্তু সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ পাচ্ছে না, বা এটা কোনো অর্থপূর্ণ হচ্ছে না। বর্ষা ময়ূর পেখম মেল নাচ, এর দ্বারা কিন্তু মনে হচ্ছে না যে হ্যাঁ একটা বাক্য তৈরি হয়েছে এই শব্দগুলোর দ্বারা। তাহলে পরপর শব্দ বসিয়ে দিলেই কিন্তু বাক্য তৈরি হবে না। যেমন শব্দের ক্ষেত্রে বললাম, পরপর ধ্বনি জুড়ে দিলেই কিন্তু সেটা শব্দ হয় না, আবার পরপর শব্দ বসিয়ে দিলেই কিন্তু সেটা বাক্য হয়ে যায় না। পরপর শব্দ জড়িয়ে দেওয়ার পরে মনে রাখতে হবে যে সেটা অর্থপূর্ণ হলো না অর্থহীন হয়ে গেল। তাহলে এই বাক্যটির দ্বারা কিছুই বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে যেন একটি অর্থহীন, কারণ এর দ্বারা কোনো অর্থ বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আমি এইভাবে লিখি যে বর্ষা, এইভাবে যদি লেখা হয় যে বর্ষায় ময়ূর পেখম মেলে নাচে, যদি এটা লেখা হয় যে বর্ষায় ময়ূর পেখম মেলে নাচে,
তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা একটা অর্থপূর্ণ হয়েছে, এর দ্বারা একটা কিছু আমরা বুঝতে পারছি। বা এখানে এই যে শব্দগুলো লিখলাম দ্বিতীয়বার, সেখানে এই শব্দগুলির দ্বারা মনে হচ্ছে যেন একটা মনের ভাব প্রকাশ হয়েছে। অর্থাৎ বর্ষায় মূল পেখম মেলে নাচে, এর দ্বারা মনে হচ্ছে যে হ্যাঁ এবার একটা অর্থপূর্ণ হলো। তাহলে কিভাবে অর্থপূর্ণ হলো সেটা আমাদের দেখতে হবে। এখানে আমি লিখেছিলাম বর্ষা, বর্ষার লেখার পরে আমি একটা অন্তস্তোয়া অ্যাড করলাম। তারপরে মূলটা ঠিকই আছে, পেখম আছে, মেলের জায়গায় আমি লিখলাম মেলে, অর্থাৎ এখানে একটা চিহ্ন যোগ করলাম। আর নাচের ক্ষেত্রে আমি এখানে আর একটা চিহ্ন যোগ করলাম, সেটি হচ্ছে এ। তাহলে দেখো কতগুলো চিহ্ন যদি যোগ করা যায় তাহলেই কিন্তু এটা বাক্য বলে মানা যাবে, বা বাক্য বলে মেনে নেওয়া যাবে, বা বাক্যে পরিণত হবে। তাহলে কি প্রয়োজন ছিল না, কতগুলো চিহ্নের প্রয়োজন ছিল। তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে পরপর শব্দ জুড়ে দিলেই কিন্তু বাক্য তৈরি হয় না। বাক্য কখন তৈরি হবে না, একটা মিনিংফুল তো হতেই হবে, আর তার সঙ্গে কিছু চিহ্নের প্রয়োজন। এই চিহ্নগুলো কি, এই যে আমি চিহ্নগুলো যোগ করলাম এই চিহ্নগুলো একার যোগ করলাম, কোথাও অন্তঃস্থ যোগ করলাম, তাহলে এই চিহ্নগুলোকে বলা হচ্ছে বিভক্তি। তাহলে শব্দে যখন কিছু চিহ্ন যুক্ত হয়ে যায় তখনই সেটা হয়ে যায় পদ। কিছু চিহ্ন অর্থাৎ কি না বিভক্তি। তাহলে যে কোনো শব্দের ক্ষেত্রে যখন বিভক্তি যুক্ত হয়ে যায় তখন সেটা পদে পরিণত হয়ে যায়। প্রথমে আমি এটাকে শব্দ বলছিলাম না, এইখানে যখন আমি একার যোগ করলাম তখন সেটা পদে পরিণত হয়ে গেল। তাহলে শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয় তখন সেটা পদে পরিণত হয়ে যায়। তাহলে শব্দে বিভক্তি যুক্ত হলে সেটাকে কি বলা হয় না পদ। তাহলে পদ নিয়ে এবার আমাদের আলোচনা শুরু হয়ে গেল। শব্দে যখন বিভক্তি যুক্ত হলো তখনই সেটা হয়ে গেল পদ। তাহলে দেখো এইবার দ্বিতীয় যে শব্দগুলো আমি লিখলাম, অর্থাৎ যেগুলোকে আমি পদে পরিণত করলাম, এর দ্বারা মনে হচ্ছে যে মনের ভাব প্রকাশ হলো, অর্থপূর্ণ হলো, এবং পদ যেই শব্দগুলোকে যে পদে কনভার্ট করা হলো তখনই সেটা মনে হচ্ছে যেন হ্যাঁ এটা আবার একটা বাক্য তৈরি হলো। তাহলে এই হয়ে গেল আমাদের বাক্য। আর পদগুলো কিন্তু এইভাবে পরপর পরপর যোগ হচ্ছে। আরও একটি উদাহরণ তোমাদের দিলে তোমরা আরও বুঝতে পারবে যে আমি বই পড়তে চাই। যদি বলা হয় যে আমি বই পড় চল, তাহলে এখানেও সেটা বাক্য হলো না। যদি পদে কনভার্ট করা যায় কিছু কিছু শব্দগুলোকে, যেমন আমি বই পড়তে তয়কারে, এখানেও একটা বিভক্তি যোগ হলো এ, তাহলে পড়তে, আমি বই পড়তে চাই, চয় বলেছিলাম সেখানে চাই, তাহলে আকার যোগ হলো। তাহলে এই যে চিহ্নগুলো যোগ যেই করা হলো সেটা পদে পরিণত হয়ে গেল, এবং তখন সেটাকে আমরা বাক্যের রূপ দিতে পারলাম। তাহলে পদ বা বাক্য আশা করি অনেকটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এইবার কিছু কিছু নিয়ম আছে, সেক্ষেত্রে কোনো কোনো বাক্যকে বলা যায় না যে হ্যাঁ সেটা বাক্য। সেটা কি আমরা পরে আলোচনা করছি। দেখো, যখন আমরা মনের ভাবটা প্রকাশ করছি তখন যদি সেটা অবাস্তব হয়ে যায় তখন কিন্তু সেটাকে বাক্য বলা যাবে না। কি না, যদি বলা হয় যে বাঘটি ঘাস খাচ্ছে, ঠিক আছে, যদি বলা হয় যে বাঘটি ঘাস খাচ্ছে, বা আরও যদি উদাহরণ দেওয়া যায় যে গরুগুলি আকাশে উঠছে, বা ছেলেটি ঘাস খাচ্ছে, তাহলে এই যে বাক্যগুলো আমি বললাম তোমরা এখানে বলবে যে ম্যাম এখানে তো পরপর পরপর শব্দ যোগ হয়েছে এবং সেটাকে কোনো কোনো শব্দ পদেও পরিণত হয়েছে, তাহলে কেন বাক্য বলা যাবে না? না, আমি যে বললাম একটু আগে যে অবাস্তব যেন কিছু বেরিয়ে না আসে, পরপর শব্দ জুড়ে দেওয়ার পরে যদি সেটা অবাস্তব কিছু পরিণত হয়, অবাস্তব একটা ধারণা সেখানে হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে আমরা বাক্য বলবো না। যেমন আমরা কখনোই দেখতে পাই না যে গরু আকাশে উঠছে, বা কখনোই দেখতে পাই না যে ছেলেটি ঘাস খায়, কোনো ছেলে বা কোনো মেয়ে ঘাস খাচ্ছে, বা আমরা কখনোই দেখিনি যে বাঘ ঘাস খাচ্ছে বা অন্ধ বালকটি খেলা দেখছে।
অন্ধ বালক কি করে খেলা দেবে? তার সে যদি অন্ধই হয় তাহলে তো খেলা দেখতে পারবে না। তাহলে এখানে বাস্তবতা তো আসছে না, অবাস্তব ব্যাপার হয়ে আসছে। তারপরে বাঘটি ঘাস খাচ্ছে, কোন বাঘকে আমরা দেখি না কখনো ঘাস খেতে, কারণ বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। তাহলে এই যে অবাস্তব যে ঘটনাগুলো ঘটছে, তখন সেটাকে আমরা কিন্তু বাক্য বলবো না। তাহলে শব্দের পর শব্দ সাজিয়ে গেলে দেখো, একটা দুটো তিনটে বা 7টি 8টি দ্বারাও শব্দ তৈরি করে আমরা বাক্য তৈরি করতে পারি। অর্থাৎ শব্দের সংখ্যা হচ্ছে বড় কথা নয়, এখানে দেখতে হবে কি না মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ পেলো কি পেলো না, সেটাকেই আমাদের প্রথম এবং প্রধান লক্ষণ দেখতে হবে। তাহলে প্রথম এবং প্রধান লক্ষণ কি হবে শব্দের বাক্যের ক্ষেত্রে? না পরপর 10টা 12টা শব্দ সাজিয়ে দিলেই যে বাক্য হয়ে গেল সেটা নয়, দেখতে হবে যে মনের ভাবটা সম্পূর্ণভাবে প্রকাশ পেলো কি পেলো না। তাহলে এই যে 4টে আমি উদাহরণ দিলাম, এই 4টির ক্ষেত্রে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি, সবটাই অবাস্তব বলে মনে হচ্ছে। তার জন্য এটাকে আমরা বলবো না যে হ্যাঁ এটা বাক্য, মনে থাকে যেন। আর একটা যেটা মনে রাখতে হবে যে সবসময় পদে পরিণত করার পরে, কিছু চিহ্ন যোগ করার পরে তবেই সেটা কিন্তু বাক্যের রূপ ধারণ করে। পরপর শব্দ জুড়ে দিলেই কিন্তু একদম বাক্য যে হয়ে গেল তা কিন্তু নয়। মনে রাখতে হবে যে পদে পরিণত হয়েছে কিনা এবং মনের ভাব পরিণত হয়েছে কিনা। আর আমি যেটা বললাম যে পদের ক্ষেত্রে যে কিছু চিহ্ন যোগ করে দিলে সেটা হয়ে যাচ্ছে বিভক্তি। অর্থাৎ শব্দে যখন কোনো চিহ্ন যোগ করা হয় তখন সেটাকে বলা হয় বিভক্তি। দেখো এখানে আমরা দেখতে পাবো যে আমরা বর্ষাকালে আকাশে রামধনু দেখি, ঠিক আছে? তার আগে যদি আমি বলি যে আমরা বর্ষাকাল আকাশ রামধনু দেখ, আমরা বর্ষাকাল আকাশ রামধনু দেখ। তাহলে এই যে বাক্যটা আমি ব্যবহার করলাম, এখানে কিছু কিছু শব্দ যোগ হয়েছে, কিন্তু সেগুলোকে বাক্য রূপে বলা যাবে না, কারণ এটা মিনিংফুল হচ্ছে না, অর্থপূর্ণ হচ্ছে না। তাহলে আমি কি করব, এবার এখানে কিছু চিহ্ন যোগ করে দেবো। কি কি চিহ্ন যোগ করব দেখো না, আমরা বর্ষাকালকে বললাম বর্ষাকালে, রামধনু থাকলো, আকাশকে করলাম আকাশে, আর দেখকে করলাম দেখি। তাহলে এবার কি দাঁড়ালো, প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যটা সম্পূর্ণ ভিন্ন হলো। না আমরা বর্ষাকালে আকাশে রামধনু দেখি, তাহলে আকাশ থেকে আকাশে একটা চিহ্ন যোগ করলাম। আর রামধনুর ক্ষেত্রে ঠিকই থাকলো, বর্ষাকাল থেকে বর্ষাকালে যোগ করলাম, আর দেখ থেকে দেখি। এই যে পরপর চিহ্নগুলো যোগ করলাম, এই চিহ্নগুলোই হলো বিভক্তি। তাহলে শব্দে যখন বিভক্তি যোগ করে পদে পরিণত হচ্ছে তখনই সেটা বাক্যের রূপ ধারণ করছে। তাহলে শব্দে চিহ্ন যোগ করতে হবে, চিহ্ন অর্থাৎ বিভক্তি যোগ করতে হবে। এই বিভক্তিগুলো হতে পারে কি এ, র, এর, হর্ষই, আ ইত্যাদি, এই বিভক্তিগুলো হতে পারে। এবার অবিভক্তিও কিন্তু রয়েছে, যেমন যদি আমি উচ্চারণ করি ময়ূর বা ফল, তাহলে দেখো ফল অ বিভক্তি আসছে, কিন্তু ময়ূর অবিভক্তি কিন্তু সেখানে আসছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। যেমন বর্ষাকাল থেকে বর্ষাকালে এই যোগ করলাম, বিভক্তিটাকে দেখতে পাচ্ছি, কিন্তু ময়ূর বা ফলের ক্ষেত্রে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভক্তি যুক্ত হচ্ছে, অবিভক্তি কিন্তু সেখানে যুক্ত হচ্ছে। তাহলে সেখানে আমরা এটাকে কি বলবো, কি বিভক্তি বলবো না, সেখানে অবিভক্তিকে আমরা কি বলবো, শূন্য বিভক্তি। তাহলে কি দাঁড়ালো, অবিভক্তিযুক্ত শব্দকে দেখলে মনে হয় এর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, অর্থাৎ চোখে দেখা যাচ্ছে না, মনে হয় না যেন হ্যাঁ কোনো বিভক্তি যুক্ত হয়েছে। তাই দেখা যেহেতু যায় না, তাই এটাকে বলা হচ্ছে কি না, শূন্য বিভক্তি। এই যে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে শূন্য বিভক্তি কখন হচ্ছে বা কাকে বলা হচ্ছে। তাহলে পদ ছাড়া বাক্য যে তৈরি হচ্ছে না, এই ধারণা আমাদের হয়ে গেল। আর বিভক্তি অবশ্য যুক্ত থাকবেই, যদি বাক্যের মধ্যে থাকা প্রতিটি শব্দের সঙ্গে একটি বিভক্তি যদি যুক্ত থাকে বা বিভক্তি যুক্ত থাকতেই হবে।
শব্দকে পদে পরিণত করে নিয়ে তবেই বাক্য গঠিত হয়। অর্থাৎ বিভক্তি যোগ করে সেটাকে পদে পরিণত করতেই হবে এবং তবেই সেটা বাক্যের রূপ ধারণ করবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের অনেক কিছু আলোচনা হয়ে গেল। এটা হচ্ছে শব্দ সম্বন্ধে জানলাম, পদ সম্বন্ধে জানলাম এবং বাক্য কিভাবে হচ্ছে, কখন বাক্য বলা যায় আর কখন বলা যায় না। এই পর্যন্ত আজকে আমাদের আলোচনায় রইল। বাকি যতটুকু রইল সেটুকু আমরা পরের দিনে ক্লাসে আলোচনা করব। তোমরা কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে মন দিয়ে এই চ্যাপ্টারটা পড়বে। ঠিক আছে।